আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি, মন্ত্রী, ঘনিষ্ঠ আমলা ও ব্যবসায়ীদের পাচার করা অর্থের একটি অংশ এখন ভারতমুখী। সিঙ্গাপুর, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দিল্লিতে আসছে অর্থ, যা জমা হচ্ছে শেখ হাসিনার কাছে। সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে এসব অর্থ ব্যবহারের লক্ষ্য পতিত আওয়ামী লীগের। নির্বাচনকে সামনে রেখে নতুন ছক কষছেন আওয়ামী লীগ নেতারা। মহিমা পলির রিপোর্ট। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ এখন দিল্লিমুখী। পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনা সেই অর্থ বুঝে নিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের ব্যাংক খাতের মাফিয়া এস আলম দিল্লিতে এই বাংলো বাড়িতেই শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। জানা যায় ওই বৈঠকে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন সিঙ্গাপুরে বসবাস করা বিতর্কিত ব্যবসায়ী এস আলম। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী বনে যাওয়া সামিট গ্রুপের আজিজ খানও দিল্লিতে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন। হাসিনা সরকারের আমলের এই অলিগার্কও আওয়ামী লীগের অন্যতম ডোনার। ক্ষমতায় থাকাকালে হাসিনার সরাসরি সহায়তায় দেশের ব্যাংক ব্যবস্থায় লুটপাট হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাধ্যমেও $৫ বিলিয়ন। এই অর্থে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের ভাগ আছে বলে অভিযোগ রয়েছে। বাণিজ্যের আড়ালেও দেশ থেকে বেসুমার অর্থ পাচার হয় হাসিনার ১৫ বছরের শাসন আমলে। ব্যবসা খাতে তৈরি হয় কিছু অলিগার্ক। পট পরিবর্তনের পর এসব ধনকুবেররা চাপের মধ্যে। এখন দেশকে অস্থিতিশীল করে হাসিনাকে ফিরিয়ে আনার খায়েশ মেটাতে চাচ্ছেন তারা। বাণিজ্যিক খাতের এসব দুর্নীতিবাজরা হাসিনাকে অর্থ দিচ্ছেন বলে জানা যায়। এছাড়া আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি, মন্ত্রীরা ঘন ঘন দিল্লি আসছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে যোগ দিচ্ছেন ষড়যন্ত্রমূলক বৈঠকে। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে অর্থ ও অস্ত্র পাঠাতে পারেন পলাতক নেতারা। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা। হাসিনার ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৮.৫ লাখ কোটি টাকা। এই বিপুল অর্থ ছড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব আমিরাত, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মালয়েশিয়া সহ ইউরোপের নানা দেশে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। চলতি অর্থবছরের প্রথম ২ মাস জুলাই আগস্টে সময়ে রাজস্ব আহরণ বেড়েছে ২০.৯৩%। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬,৫৭৭ কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের শুল্ক ও কর আদায়ের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১,০০০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা, ঘাটতি ৬,৫৭৭ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ২ মাসে রাজস্ব আদায় হয় ৪৫,০০৫,১৬,০০,০০০ টাকা। এনবিআরের দেয়া তথ্যানুযায়ী চলতি মাসের প্রথম ২ মাসে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয় ২২,৪৩৭ কোটি টাকা। এছাড়া কাস্টমস থেকে ১৭,২৪৮ কোটি টাকা এবং আয়কর থেকে আদায় হয়েছে ১৪,৭৩৮ কোটি টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যোগ হচ্ছে ২টি অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ। নিজস্ব অর্থায়নে এ ২টি জাহাজ কিনছে বিএসসি। এই নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজগুলো শুধু বিএসসির সক্ষমতাই বাড়াবে না, একই সাথে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে ২টি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। চীনে তৈরি মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে এই জাহাজগুলো কেনা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা নামের নতুন এই দুটি জাহাজ অত্যাধুনিক, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। জাহাজ দুটি কেনায় খরচ হচ্ছে 935 কোটি 70 লাখ টাকা। আমরা যে দুটো জাহাজ কিনছি সেটা হচ্ছে বাল্ক ক্যারিয়ার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক জানান, শিপিং কর্পোরেশনের বহরে জাহাজ দুটি যুক্ত হলে জাহাজের সংখ্যা 5 থেকে 7-এ উন্নীত হবে। পাশাপাশি প্রতি বছর অতিরিক্ত 150 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এই জাহাজ ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর পথ প্রদর্শনে বাংলাদেশ মেরিটাইম সেক্টর সত্যিকার অর্থে গ্রিন শিপিং ডোমেনে প্রবেশ করতে যাচ্ছে। আমরা আশা করছি প্রতি বছর 150 কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। অতীতে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কাঙ্ক্ষিত মুনাফা করতে পারেনি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিএসসি একসময় দুর্নীতি আখড়া বলে পরিচিত ছিল, তো এবং দক্ষ পরিচালনা, এবং এটাই কিন্তু সবচেয়ে বড় একটা কোম্পানি রান করে কিন্তু তার দক্ষ পরিচালক তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় 2024-25 সালে শিপিং কর্পোরেশন 300 কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ। হাতে যেগুলো আছে বা যেগুলো ইমিডিয়েটলি আসবে, এই দুটোর পরে আরো 3টার কথা আমি বলেছি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 312 বিঘা জমি, 20টিরও বেশি প্লট ও ব্যাংকের থাকা সম্পত্তি বিক্রি হবে। শ্রমিকের কর্মসংস্থান আর কারখানার উৎপাদন সচল রাখতে সরকারের তত্ত্বাবধানেই শেষ হবে সব প্রক্রিয়া। তবে সম্পদ বিক্রি সম্পন্ন হলে গ্রুপটিতে সরকারকে বাড়তি অর্থ দিতে হবে না। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। হত্যা থেকে শুরু করে ঋণের নামে ব্যাংক লুটপাট, অর্থ আত্মসাৎ সহ নানান মামলায় কারাগারে আর্থিক খাতের মাফিয়া খ্যাত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। গ্রুপটির বেশ কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় বেতনের মতো নানা শ্রমিক জটিলতায় পড়ছে বারবারই। গ্রুপের একাধিক কারখানা বন্ধ হবার উপক্রম, প্রায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এই শ্রমিকরা বেকার হয়ে গেলে তারা আশেপাশে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে, আশেপাশে ভালো ফ্যাক্টরিগুলো আসলে সমস্যায় পড়ে। এর আগেই নাসা গ্রুপের সম্পত্তির তালিকা করে রেখেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্পত্তি বিক্রির জন্য গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ক নথিতে শনিবার স্বাক্ষর করেছেন। নাসা গ্রুপ তাদের বিজনেস তাদের মতো করেই চালাবে, যেহেতু তারা এখন একটা বিপদের মধ্যে আছে। আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে, এই কারণে আমাদের এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। শ্রমিকদের পাওনা মেটাতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজুক, গুলশান, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি, প্লট, ভবন এবং প্রায় 86 কোটি টাকার বিভিন্ন শেয়ার বিক্রি করা হবে। নাসা গ্রুপকে কিন্তু আমরা সরকার একটা টাকাও দিয়ে দিই, এবং নাসা গ্রুপের যেটা দায়বদ্ধতা আছে ব্যাংকের সাথে, এখন এই ব্যাংকের সাথে যে দায়বদ্ধতা, ওই দায়বদ্ধতার অবস্থান থেকে যেটা হলো যে তার যে লোনগুলো যেগুলো আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, ফ্যাক্টরিটা চললেই তো এটি আপনার সেটা সম্ভব। বেশ কিছু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, অনেক মালিক তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসক বসিয়ে কিন্তু কারখানাগুলো চালু করা যায় এবং একই সঙ্গে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসা যায়, যে ব্যাংকিং সিস্টেমকে আসলে এখানে সাপোর্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা যায়, এবং একই সঙ্গে ওই সমস্ত শিল্প কারখানাগুলোর যারা মালিক তাদের যে সমস্ত সহায় সম্পত্তি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই বিক্রি করার মাধ্যমে আসলে এই বেতন ভাতা পরিশোধ করা যায়। নজরুল ইসলাম মজুমদার 2024 সালের 2 অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। পণ্যের বহুমুখীকরণে সংখ্যা না বাড়িয়ে বরং সুনির্দিষ্ট পণ্যের সক্ষমতা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অটোমোবাইল ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে বিসিআই আয়োজিত মেলার সমাপনী দিনে একথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, উদ্যোগে অনিচ্ছা ও বিনিয়োগে বাধার কারণে গার্মেন্ট শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি। এ সময় হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান উদ্যোক্তারা। আলোচকরা বলেন, ক্যাপিটাল মেশিনারিজের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনে জোর দিতে হবে। প্রবাসী আয় ও পোশাক শিল্পের বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরিরও তাগিদ উঠে আসে আলোচনায়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে।
জাপানের শেয়ার বাজার নিকি সূচক 525 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 45,571 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 230 পয়েন্ট কমে অবস্থান করছে 26,314 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 4,299 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,824 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 118 পয়েন্ট কমে অবস্থান করছে 82,507 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1,288 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হকের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।